আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি, বাংলার ইতিহাস কি আমরা সত্যি জানি? আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি সেই মাটির নিচেই লুকিয়ে আছে হাজার বছরের রহস্য, প্রাচীন নগরী, সমৃদ্ধ সভ্যতার গৌরবের রাজত্বের গল্প। কিন্তু কালের গর্বে হারিয়ে গেছে সেই রাজত্ব, সেই স্তম্ভ এবং সেই হাজার বছরের গৌরব। আসুন আজ আমরা বিশ্লেষণ করব সেই বাংলার হাজার বছরের ইতিহাস। বাংলা একটি নাম, একটি ভূখণ্ড, একটি জাতির পরিচয়। কিন্তু আমরা কি জানি এই বাংলার ইতিহাস কতটা প্রাচীন, কতটা রহস্যময়? হাজার বছরের পুরনো এই ভূমি এক সময় ছিল সভ্যতার আলোয় উদ্ভাসিত, বাণিজ্যের কেন্দ্রবিন্দু, জ্ঞানের অবারিত ভাণ্ডার। তবুও আজ আমরা শুধু ধ্বংসস্তূপ দেখি, ভাঙ্গা প্রাচীর দেখি, আর ভুলে যাওয়া নাম শুনি। কেন হারিয়ে গেল এই মহাসভ্যতা? কোথায় গেল সেই শক্তি, সেই ঐতিহ্য? চলুন আজ আমরা সবচেয়ে স্রোত বেয়ে ফিরে যাই হাজার বছর আগে, যেখানে শুরু হয়েছিল বাংলার গৌরবের গল্প। বাংলার প্রাচীন সভ্যতার জন্ম। বাংলার ইতিহাস শুরু হয় নদী দিয়ে। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনার বুকে জন্ম নিয়েছিল এক অসাধারণ সভ্যতা। এই নদীগুলো শুধু পানির উৎস ছিল না, ছিল বাণিজ্যের পথ, কৃষির জীবন রেখা আর সংস্কৃতির মূল ভিত্তি। প্রাচীন মৌর্য সাম্রাজ্যের সময় থেকেই বাংলা এক বিশেষ ভূখণ্ড হিসাবে পরিচিত। আকাশের শাসনে এই অঞ্চল যুক্ত হয়েছিল ভারতীয় সাম্রাজ্যের সঙ্গে। কিন্তু ভূখণ্ড প্রকৃত উত্থান ঘটে গুপ্ত সাম্রাজ্যের সময়। ইতিহাসবিদরা এই যুগকে ভারতের সোনালী যুগ বলেন। বাংলা তখন শিক্ষায়, শিল্পে, সাহিত্যে এক অনন্য অবস্থানে পৌঁছে যায়। এরপর আসে পাল সাম্রাজ্য। 8ম থেকে 1200 শতক পর্যন্ত বাংলার শাসক ছিলেন পাল রাজবংশধর। তারা ছিলেন বৌদ্ধ ধর্মের অন্যতম বড় পৃষ্ঠপোষক। নালন্দন ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান তাদের যুগে গড়ে ওঠে। হাজার হাজার শিক্ষার্থী পৃথিবীর নানা প্রান্ত থেকে বাংলায় পড়াশোনা করতে আসত। তখন ইউরোপ অন্ধকার যুগে নিমজ্জিত ছিল। তখন বাংলার রাজারা বিশ্বকে উপহার দিচ্ছিলেন শিক্ষা, দর্শন আর স্থাপত্যের অসাধারণ নির্দেশনা। মুসলিম শাসনের আগমন ও সমৃদ্ধি। 1204 খ্রিস্টাব্দে তরুণ সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলার ইতিহাসে নিয়ে আসেন এক নতুন অধ্যায়। তারা বাংলা বিজয়ের মধ্য দিয়ে শুরু হয় ইসলামী সভ্যতার বিস্তার। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে বাংলার অসংখ্য নগরী, গৌর, সোনারগাঁও, পানাম নগর। প্রতিটি শহরই হয়ে ওঠে বাণিজ্য, শিক্ষা আর সংস্কৃতির কেন্দ্র। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাংলার মসলিন কাপড় পৃথিবীর সর্বত্র পৌঁছে যায়। এই মসলিন ছিল এতটাই সূক্ষ্ম, হালকা যে বলা হতো পুরো 20 হাত লম্বা মসলিন শাড়ি সহজেই এক আংটির মধ্যে লুকিয়ে নেওয়া যেত। মুঘল দরবারে যখন বাংলার মসলিন যেত, সম্রাট আকবর গর্ব করে বলতেন, বাংলা আমার স্বর্ণ ভাণ্ডার। তেমনকি ইউরোপ, মধ্যপ্রাচ্য, চীন সর্বত্র বাংলার মুসলিমদের কদর ছিল অপরিসীম। হাজারো নগরী ও রহস্য। এখন আমরা একে একে ঘুরে আসি বাংলার হারানো নগরীগুলোতে। প্রথমেই মহানস্তগড়, বাংলার প্রাচীনতম নগরী। এখানে পাওয়া যেত খ্রিস্টপূর্ব 3য় শতকের নিদর্শন, বিশাল দুর্গ, পাথরের শিলালিপি, মন্দিরের ভগ্নাংশ। সবই প্রমাণ করে এক সময় এটি ছিল জ্ঞান ও বাণিজ্যের কেন্দ্র। তারপর পানামা নগর, নারায়ণগঞ্জের এই শহর এক সময় ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। সুশৃঙ্খল রাস্তা, ইউরোপীয় ধাঁচের ভবন, বাজার সবই প্রমাণ করে এখানে এক সময় জীবন ছিল কোলাহলময়। অথচ আজ পানাম নগর নীরব, ভগ্ন, কেবল স্মৃতি অবশিষ্ট। আজ গৌরনগর উত্তর বাংলার এই বিশাল শহর ছিল রাজধানী। ইতিহাসে জানা যায় এক সময় গৌড়ে জনসংখ্যা ছিল প্রায় 10 লক্ষ, যা সে যুগে ইউরোপের কোনো শহরের চেয়ে বড়। কিন্তু এক মহামারী আর রাজনৈতিক অবস্থিতির কারণে এই শহরে রাতারাতি জনশূন্য হয়ে যায়। প্রশ্ন জাগে,
এমন নগরীগুলো হঠাৎ কেন হারিয়ে গেল? কেউ বলে মহামারী, কেউ বলে আক্রমণ, কেউ আবার প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করে। আজও উত্তর অজানা। বাংলার সমুদ্র ও বাণিজ্য ইতিহাস। বাংলা কেবল স্থলভাগের সভ্যতা ছিল না, ছিল সমুদ্র জয়ের এক অনন্য ইতিহাস। আরব বণিকরা যখন প্রথম বঙ্গোপসাগরে পা রাখেন, তারা অবাক হয়ে গিয়েছিল এই অঞ্চলের সমৃদ্ধ দেখে। বাংলার সোনা, রেশম, মসলিন, নীল আর মশলা পৌঁছে যেত দূর চীন, আরব, এমনকি ইউরোপ পর্যন্ত। বঙ্গোপসাগর হয়ে ওঠে সমুদ্র বাণিজ্য মহাসড়ক। এই কারণেই ইতিহাস বাংলাকে বলা হতো সোনার বাংলা। বাংলার ধন সম্পদ আর বাণিজ্যই একে বিশ্বের চোখে এত আকর্ষণীয় করেছিল। উপনিবেশিক আগমন ও সভ্যতার পতন। কিন্তু ইতিহাস সব সময় গৌরবময় থাকে না। 16 শতক থেকে বাংলার প্রবেশ করে পর্তুগিজরা, তাদের পর আসে ডাচ, ফরাসি আর অবশেষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1757 সালে পলাশীর যুদ্ধ বাংলার ইতিহাসে ভয়ঙ্কর মোড় এনে দেয়। বিশ্বাসঘাতকতার মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা, দখল নেয় বাংলার। এরপরই শুরু হয় বাংলার শিল্প সাহিত্য ধ্বংসযজ্ঞ। বিখ্যাত মসলিন শিল্পকে নষ্ট করার জন্য কারিগরদের হাত কেটে ফেলা হয়েছিল, এমন ভয়ঙ্কর কথাও প্রচলিত। বাংলার ধন সম্পদ লুট হয়ে গেল, সভ্যতা ভেঙে পড়ল। এক সময় যে বাংলা ছিল এশিয়ার সমৃদ্ধতম অঞ্চল, তা পরিণত হলো দারিদ্র্যের দেশে। হারানো বাংলার গৌরব। আজকের শিক্ষা। প্রশ্ন হলো, আমরা কেন ইতিহাস জানব? ইতিহাস কেবল অতীতের গল্প নয়, ইতিহাস আমাদের শেখায় ঐক্য মানেই শক্তি, শিক্ষা মানেই যুক্তি, আর গৌরব মানেই আত্মবিশ্বাস। যদি আজকের প্রজন্ম নিজেদের অতীতকে জানে, তবে তারা বুঝতে না পারে আমরা পরাজিত জাতি নই, আমরা এক গৌরবময় ইতিহাস উত্তরসূরি। বাংলার হারানো সভ্যতা আমাদের শেখায় পতন যত গভীরই হোক, পূর্ণ জাগরণ সম্ভব। এটাই ইতিহাস শিক্ষা দেয়। তবে আমাদের এই যে হাজার বছর ধরে যে ইতিহাস এবং গৌরবময় ইতিহাসটা, তা সত্যি অভাবনীয়। আজকে আমরা আপনাদের দেখাচ্ছি যে বাংলাদেশ এখনো যদি ইউটিলাইজ করা যায় এই নদী, পাহাড়, পর্বত এবং সমুদ্র অঞ্চলগুলোকে সুন্দরভাবে সাজানো যায়, তাহলে এই বাংলা হয়ে উঠবে বিশ্বর দরবারে এক সুন্দরময় দেশ। এখানে থাকবে না কোনো কোলাহল, থাকবে না কোনো মারামারি, কাটাকাটি, এবং সবাই যদি সমঝোতা করে বাসে এবং বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে, নদী, নালা, খাল, বিল, এগুলো সব দেশের লোকেরই আকৃষ্ট করতে বাধ্য করবে। এগুলো যদি সাজানো হয়, গাছপালা, সবুজ, তরুলতা, রাস্তাঘাট দেখে আপনারা মুগ্ধ হবেনই। সত্যি বাংলাদেশ একটি সোনার দেশ এবং সৌন্দর্যের দেশ। এই দেশকে যারা ভালোবেসে উন্নত করবে, হয়তোবা ইউরোপ আমেরিকার চেয়েও এই দেশটি, বাংলাদেশটি একটা সুন্দর দেশ এ পরিণত হবে। এই দেশটি এক সময় ফুলের মতো, গোলাপ ফুলের মতো পরিণত হবে। যদি আপনারা এই দেশটাকে ফুলের মতো সাজাতে চান, তাহলে বাংলাদেশের যত মানুষ, ছাত্র, শিক্ষক এবং বাংলাদেশের রাজনীতিবিদরা যদি এই দেশটাকে সত্যিকার অর্থে সাজাতে পারেন, তাহলে এই দেশটা সত্যি এক সুন্দর দেশে পরিণত হবে। এদেশের খেলাধুলা, এদেশের সেনাবাহিনী, আনসার, বিডিআর সবাই একাত্রভাবে যদি সঠিকভাবে বাংলাদেশকে ইউটিলাইজ করে বিশ্ব দরবারে একটা সুন্দর দেশে পরিণত করতে পারে জনগণ সহ, সারা জনগণ সহ, তাহলে এই দেশটা একটা পরিবর্তন হওয়া সম্ভব। প্রিয় দর্শক, বাংলার হাজার বছরের এই অজানা কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আরএস স্টোরিকে। আমরা প্রতিদিন আপনাদের জন্য খুঁজে বের করি ইতিহাস, রাজনীতি আর সত্যের অজানা অধ্যায়। কারণ সত্য জানলেই গড়ে উঠে নতুন বাংলাদেশ। আর এই বাংলাদেশের কারণেই, এই সত্যের কারণেই আমরা হাজার বছরের ইতিহাসকে খুঁজে পাই। 1952 সালের আন্দোলনের ইতিহাস এবং 1971 সালের যুদ্ধের ইতিহাস এবং বখতিয়ার উদ্দিন খিলজির সেই ইতিহাস, নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস, এবং আরও পুরনো যে প্রাচুর্য আছে, নবাব বাড়ি, এবং আপনারা জানেন যে লালবাগ কেল্লা সহ
এই সম্রাট বাবর এক নক্ষত্রের পতন হয়েছিল তারও। কেমন শাসক ছিলেন সম্রাট হুমায়ুন, তা সব কিছু আমরা জানতে পারি। মুঘল সাম্রাজ্য স্বর্ণযুগ ছিল সে সময়, মুঘল সাম্রাজ্য যে সময় ছিল। তাই এসব জানতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত সবাইকে একটা ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করি। তাই আসুন, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে, এবং বাংলাদেশকে যদি সত্যি আপনারা ভালোবেসে থাকেন, তাহলে সবার মাঝে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, বাংলার হাজার বছর এই অজানা কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিদিন আপনাদের জন্য খুঁজে বের করি ইতিহাস, রাজনীতি এবং বিভিন্ন ধরনের অজানা এবং ভালো লাগার কন্টেন্ট। তাই আসুন, বাংলা কেবল স্থলভাগের সভ্যতা ছিল না, ছিল সমুদ্র জয়ের এক অনন্য ইতিহাস। আরব বণিকরা যখন প্রথম বঙ্গোপসাগরে পা রাখেন, তারা অবাক হয়ে গিয়েছিলেন এই অঞ্চলের সমৃদ্ধি দেখে। বাংলার সোনা, রেশম, মসলিন, নীল আর মশলা পৌঁছে যেত দূর চীন পর্যন্ত। আজও বাংলাদেশের এই সম্পদগুলো এখনো আছে, এগুলো শুধু পর্যবেক্ষণ করা উচিত। তাহলেই আপনারা বাংলাদেশকে একটা শক্তি এবং সুন্দর দেশে পরিণত পারবেন। প্রশ্ন জাগে, এমন নগরীগুলো হঠাৎ কেন হারিয়ে গেল? কেউ বলে মহামারী, কেউ বলে আক্রমণ, কেউ আবার প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করেন। আজও উত্তর অজানা। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কেন হারিয়ে গেল সেই বাংলার স্বাধীনতা এবং বাংলার এই ঐতিহ্য। আজ গৌরনগর উত্তর বাংলা এই শহর ছিল রাজধানী। ইতিহাসে জানা যায় এক সময় গৌড়ের জনসংখ্যা ছিল প্রায় 10 লক্ষ, যা সে যুগে ইউরোপের কোনো শহরের চেয়ে বড়। কিন্তু এক মহামারী আর রাজনৈতিক অস্থিরতার কারণে এই শহর রাতারাতি জনশূন্য হয়ে যায়।